আজ আমরা ডব্লিউ.বি. ইয়েটসের একটা অসাধারণ কবিতা দ্য লেক আইল অফ ইনিসফ্রির গভীরে যাব। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা কবিতার আলোচনা নয়, এটা আসলে একটা জার্নি। আধুনিক জীবনের চাপ থেকে পালানোর যে একটা ইচ্ছা আমাদের সবার মধ্যেই কাজ করে, ঠিক সেই জায়গাটায় পৌঁছানোর একটা চেষ্টা। চলুন তাহলে ইয়েটসের কল্পনার জগতে একসাথে ডুব দেয়া যাক। কবিতার শুরুটাই দেখুন কি দারুণ। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, মানে আমি উঠব এবং এখনই যাব। কথাটা শুনলে মনে হয়, আরে এ তো শুধু কোথাও যাওয়ার কথা বলা হচ্ছে না, এর মধ্যে একটা দৃঢ় সংকল্প আছে। এটা আসলে কবির আত্মার একটা গভীর আরতি, একটা আকুতি। শুধু জায়গা বদলানো নয়, বরং যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেয়ে নতুন একটা জীবন শুরু করার শপথ, তাই না? কবিতার আসল দ্বন্দ্বটা কিন্তু এখানে। একদিকে কি আছে? শহরের কান ফাটানো আওয়াজ, ধূসর কংক্রিটের ফুটপাথ আর একটা মেকি কৃত্রিম জীবন। আর ঠিক তার উল্টো দিকে ইনিসফ্রির শান্ত স্নিগ্ধ প্রকৃতি আর নির্মল নির্জনতা। তো কবি কি চাইছেন? উনি আসলে এই যান্ত্রিক জীবন থেকে পালিয়ে প্রকৃতির কোলে আশ্রয় খুঁজছেন, এমন একটা আশ্রয় যা তার আত্মাকে শান্তি দেবে। কিন্তু প্রশ্ন হল, এই পালিয়ে যাওয়ার ইচ্ছাটা এত তীব্র কেন? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আসলে এটা আর কিছুই না, আধুনিক শহরে জীবনের জটিলতা থেকে মুক্তির জন্য আত্মার একটা গভীর ডাক। তাহলে এই ইনিসফ্রি জিনিসটা আসলে কি? এটা কি শুধুই একটা জায়গার নাম? না, একদমই না। এটা ইয়েটসের ছোটবেলার স্মৃতির সাথে জড়িয়ে থাকা একটা আসল জায়গা ঠিকই, কিন্তু তার কল্পনায় এটা হয়ে উঠেছে প্রকৃতির প্রতি ভালোবাসা আর একটা আধ্যাত্মিক নির্জনতার প্রতীক। বলতে পারেন এটা যেন মনের ভেতরের একটা সেফ হেইভেন, একটা মানসিক অভয়ারণ্য। কিন্তু কবি এই স্বপ্নের জগৎটা বানাতে চান কিভাবে? কি আছে তার প্ল্যানে? মজার ব্যাপার হলো, তার পরিকল্পনাটা কিন্তু খুব সাধারণ, একদম সাদামাটা, কিন্তু তার ভেতরের অর্থটা অনেক গভীর। তিনি সব জটিলতা দূরে সরিয়ে খুব সাধারণ কিছু জিনিস দিয়ে শান্তির একটা দুনিয়া গড়তে চেয়েছেন। একবার ভাবুন তার চাওয়াগুলো কত সহজ। একটা ছোট্ট কুঁড়েঘর যা কিনা মাটি আর বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি হবে, সাথে থাকবে ৯ সারির শিমের ক্ষেত আর একটা মৌচাক। ব্যাস, এই সহজ সরল জিনিসগুলোই আসলে প্রকৃতির কাছে থেকে একটা স্বনির্ভর জীবন কাটানোর ইচ্ছার প্রতীক, তাই না? আর তিনি একা থাকবেন মৌমাছির গুঞ্জনে মুখর একটা জায়গায়। এই লাইনটা কিন্তু খুব খুব জরুরি, কারণ এটাই আমাদের বুঝিয়ে দেয় যে কবি ঠিক কী ধরনের নির্জনতা খুঁজছেন। এখানেই কিন্তু একটা বড় পার্থক্য বুঝতে হবে। কবির এই একা থাকাটা কিন্তু লোনলিনেস বা নিঃসঙ্গতা নয়, এটা সলিটিউড, মানে এক ধরনের আধ্যাত্মিক নীরবতা, যেখানে প্রকৃতির শব্দ, যেমন ধরুন মৌমাছির গুঞ্জন, সেটাই তার সঙ্গী হয়ে ওঠে। এটা মনের ভেতরের একটা গভীর শান্তি। আচ্ছা, ইনিসফ্রির এই শান্তিটা ঠিক কেমন? শহরের মতো দৌড়ঝাঁপে নয়, একদমই নয়। এর একটা নিজস্ব ধীরগতির ছন্দ আছে, একটা মেডিটেটিভ রিদম, যা প্রকৃতির নিজের সময়ের সাথে তাল মিলিয়ে চলে। কবি কি সুন্দর করে বলেছেন দেখুন, শান্তি আসে খুব ধীরে, ঠিক যেমন করে ভোরের কুয়াশা ঝরে পড়ে। মানে এই শান্তিটা হুট করে পাওয়ার মতো কোনো জিনিস না, এটা একটা মেডিটেটিভ এক্সপিরিয়েন্স, যা প্রকৃতির কাছে থাকলে আস্তে আস্তে আত্মার গভীরে পৌঁছে যায়। এরপর কবি আমাদের দিনের বিভিন্ন সময়ের সৌন্দর্যের একটা ছবি দেখান। তিনি ভাবছেন সেই মধ্যরাতের কথা, যখন আকাশটা থাকবে তারার আলোয় ঝলমলে। এটা প্রকৃতির একটা স্বপ্নমাখা রূপ, যা আসলে কবির শান্ত মনেরই একটা প্রতিচ্ছবি। দুপুরবেলাটা হবে এক বেগুনি আভায় মোড়া। এই যে ছবিগুলো, এগুলো কিন্তু শুধু প্রকৃতির বর্ণনা নয়, এগুলো কবির মনের অবস্থারও একটা ছবি। প্রত্যেকটা রং, প্রত্যেকটা আলো যেন তার ভেতরের শান্তির গল্প বলছে। আর সন্ধ্যাটা, সেটা ভরে থাকবে লিনেট পাখির ডানার শব্দে। ভাবুন একবার, মধ্যরাত, দুপুর আর সন্ধ্যা, এই তিনটি ছবি মিলে একটা অদ্ভুত ধ্যানমগ্ন পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে প্রকৃতি যেন জীবন্ত আর কবির আত্মার সাথে এক হয়ে গেছে। কবিতার শেষে এসে গল্পটা একটা নতুন মোড় নেয়। কবি তো আসলে শারীরিকভাবে শহরেই আটকে আছেন, কিন্তু তারপরেও সেই স্বপ্নের জায়গাটা কিন্তু হারিয়ে যায়নি। ইনিসফ্রির ডাকটা তার হৃদয়ের গভীরে সবসময় বাজতে থাকে, একটা প্রতিধ্বনির মতো। কবি বলছেন, আমি হ্রদের জল তীরে আছড়ে পড়ার মৃদু শব্দ শুনতে পাই, কিন্তু এই শোনাটা কানের শোনা নয়, এটা হলো মনের কান দিয়ে শোনা। এটা আত্মার ভেতরের একটা অনুভূতি, একটা ভাইব্রেশন। ইনিসফ্রির সেই শব্দটা তার অস্তিত্বের গভীরে সবসময় বেজে চলেছে। তার আসল দুনিয়া আর মনের দুনিয়ার মধ্যে যে কি প্রচণ্ড একটা দ্বন্দ্ব, তা এখানেই স্পষ্ট। শরীরটা দাঁড়িয়ে আছে শহরের ধূসর ফুটপাথে, কিন্তু মনটা পড়ে আছে ইনিসফ্রিতে। তার হৃদয়ের অন্তঃস্থলে বা ডিপ হার্ট স্কোরে ইনিসফ্রি সবসময় জীবন্ত। তাহলে এত সব আলোচনার পর মূল প্রশ্নটা কি দাঁড়ালো?
ইনিসফ্রি কি শুধুই ম্যাপের উপর একটা জায়গা, নাকি এটা আসলে মনের ভেতরের একটা আশ্রয়, একটা মানসিক অবস্থা? চলুন প্রশ্নটা সরাসরি করি। ইনিসফ্রি কি একটা বাস্তব দ্বীপ, নাকি মনের ভেতরের একটা আদর্শ? কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু কবিতার আসল মানেটা লুকিয়ে আছে। আসলে এই কবিতাটা নিছক প্রকৃতির বর্ণনা নয়, এটা হলো আত্মার মুক্তির একটা গল্প, শহরে যান্ত্রিক জীবনের বিরুদ্ধে একটা জোরালো কাব্যিক বিদ্রোহ। আর সবথেকে বড় কথা, এটা একটা ঘোষণা, প্রকৃত শান্তি যদি পেতে হয় তবে তা আসবে সরলতা আর প্রকৃতির নিবিড় সান্নিধ্য থেকে। হ্যাঁ, ইনিসফ্রি একটা বাস্তব দ্বীপ, কিন্তু কবিতার শেষে এসে এটা আর শুধু একটা দ্বীপ থাকে না। এটা হয়ে ওঠে মনের ভেতরের এমন একটা আদর্শ জায়গা যেখানে মানুষ নিজেকে আবার নতুন করে খুঁজে পায়। আর ঠিক এই কারণেই কবিতাটা আজও এত প্রাসঙ্গিক। এটা যেন আমাদের সবাইকে নিজের ভেতরের সেই ইনিসফ্রিকে খুঁজে বের করতে বলে, সেই আশ্রয়টা যেখানে আমাদের আত্মা সত্যিকারের শান্তি খুঁজে পায়।